শুভ সন্ধ্যা। বর্ধমান টিভি চ্যানেলের অনলাইন ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। তোমরা জানো যে আমাদের একটি অনলাইন ক্লাস বিগত 1.5 মাস ধরে চলছে এবং এই অনলাইন ক্লাসের যিনি প্রধান উদ্যোক্তা তিনি হলেন পার্থপ্রতিম দেবনাথ মহাশয়, যিনি বিদ্যার্থী বয়েজ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো মূলত তারই প্রচেষ্টায় এই তোমাদের জন্য এই ফ্রি ক্লাস অনলাইন চালু হয়েছে। আমরা আশা করব তোমরা প্রত্যেকে এই ক্লাসটিকে ফলো করবে এবং বন্ধু বান্ধবদেরও সুযোগ করে দেবে যাতে তারা কিন্তু ক্লাসটা দেখে, অর্থাৎ বেশি পরিমাণে তোমরা এটাকে শেয়ার করবে, লাইক করবে এবং সবাইকে সুযোগ করে দাও যাতে তারা ক্লাসটা দেখতে পারে প্রত্যেকে। আজকে তোমরা জানো যে গত মাসে আমি ইতিহাস পড়িয়েছিলাম দ্বাদশ শ্রেণীর। আজকে আমি পড়াবো কিন্তু তোমাদের একেবারে নিচু শ্রেণীর, যেটা অষ্টম শ্রেণীর, অর্থাৎ ক্লাস 8-এর আজকে আমি তোমাদের ইতিহাস পড়াবো এবং খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে পলাশির যুদ্ধ। ছোট থেকে পড়ে আসছো, বড়দেরও পড়তে হয়, ছোটদেরও পড়তে হয়, একটা বিরাট যুদ্ধ। তো সেই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব এবং আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, কারণ পলাশির যুদ্ধ তোমাদের একটা জানা ঘটনা, সেই ঘটনাটাকেই একটু ডিটেলসে আমরা জেনে নেব। এবং এই পলাশির যুদ্ধ তোমাদের সেকেন্ড ইউনিটে কিন্তু একটি ইম্পর্টেন্টও কিন্তু আছে। তো চলো বেশি আর বক বক না করে আমরা ঢুকে যাই মেন ক্লাসরুমেতে। তা আজকে আমরা দেখব কি পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ তোমরা প্রত্যেকেই জানো যে 1757 সালে হয়েছিল, তাই তো? আমরা প্রত্যেকেই জানি যে 1757 সালে হয়েছিল, কিন্তু পলাশির যুদ্ধ পড়তে গেলে আগে কিন্তু কিছু ঘটনা তোমাদেরকে জেনে নিতে হবে। হুট করে তো আর পলাশির যুদ্ধটা হয়ে যায় সেটা তো নয়। কেন পলাশির যুদ্ধটা হলো, কেন এই যুদ্ধের পরিণতি হওয়ার জন্য একটা পরিণতি হলো যুদ্ধের, তা সেটাই কিন্তু আমরা কিন্তু দেখে নেবো। চলো, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একেবারে 1206 থেকে আমরা জানি যে দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক, এবং 1206 থেকে একেবারে আপ টু 1707 পর্যন্ত আমাদের মুসলিম পিরিয়ড কিন্তু চলছে, মুসলিম শাসন কিন্তু চলছে, তাই তো? আমরা প্রত্যেকে জানি। এবং এই শাসনের মধ্যে কিন্তু বহু রাজারা রাজত্ব করেছে, তোমরা জানো। বাবর, তারপরে হচ্ছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীররা প্রত্যেকেই রাজত্ব করেছে। একেবারে শেষ মুঘল সম্রাটদের মধ্যে যিনি রাজত্ব করেছিলেন, মোটামুটি শক্তিশালী সম্রাট বলতে পারি আমরা, তিনি হচ্ছেন ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেবের মোটামুটি রাজত্বকাল শেষ হয়েছে, আমরা জানি 1707 খ্রিস্টাব্দে তিনি মারা যান ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব মৃত্যু হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। এই যে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর ঔরঙ্গজেবের যারা পুত্র ছিল তারা কিন্তু কেউ সুযোগ্য নয়, সব অযোগ্য সন্তান ছিল। তো সেই অযোগ্য সন্তানদের হাতে শাসনভার দিলে বুঝতেই পারছো কি অবস্থা ঘটবে। তো সেই অযোগ্য সন্তানদের হাতে শাসনভার দেওয়ার জন্যই কিন্তু আমাদের পরিণতির দিকে চলে যেতে হয়েছিল, ভয়ঙ্কর যুদ্ধের দিকে। এবং শুধু তাই নয়, এবং ভারতবর্ষে কিন্তু আমাদের রাজাদের আমল কিন্তু শেষ হয়ে গিয়ে ব্রিটিশ যুগ কিন্তু শুরু হতে চলেছিল। আমরা কিন্তু এটা প্রত্যেকেই জানি। আমরা জানি যে 1700 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব যখন মারা যায় 1707, তারও আগে ধরো 1700 খ্রিস্টাব্দে আমরা 1700 খ্রিস্টাব্দে কি দেখেছি, যে ঔরঙ্গজেবের খুব বিশ্বস্ত অনুচর, খুব কাছের লোক, কে বলতো? তোমরা নিশ্চয়ই জানো নামটা, আমি তবুও একবার লিখে দিচ্ছি, মুর্শিদ কুলি খাঁ, তাই তো? মুর্শিদ কুলি খাঁ। তা এই মুর্শিদ কুলি খাঁকে কিন্তু তিনি কি করলেন, তিনি কিন্তু ঢাকার না, মুর্শিদ কুলি খাঁকে তিনি আমাদের বাংলার দেওয়ান করে দিলেন। দেওয়ান মানে কি? দেওয়ান মানে হচ্ছে যে রাজস্ব বিষয়টা দেখাশোনা করবে, অর্থাৎ রাজস্ব বিভাগের প্রধান, অর্থাৎ বাংলা থেকে কি সোর্স হচ্ছে, মানে ইনকাম হচ্ছে, টাকা পয়সা, ফসল, এই সমস্ত হিসাবপত্রের দায়িত্ব কিন্তু রাখবেন কে? মুর্শিদ কুলি খাঁ। তো খুব বিশ্বস্ত কাছের লোক ঔরঙ্গজেবের। তো এই ঔরঙ্গজেব কিন্তু এই মুর্শিদ কুলি খাঁকে দায়িত্বটা দিয়ে কিন্তু নিশ্চিন্ত হলেন। এরপর ঔরঙ্গজেবের মানে মুর্শিদ কুলি খাঁ খুব কাজকর্ম ভালোই করছিল। 1717 খ্রিস্টাব্দে তিনি কি করলেন আমরা দেখিনি। 1717 খ্রিস্টাব্দে তিনি কিন্তু কি করলেন, বাংলা, বিহার ও উড়িষ্যা, এই যে এতগুলো জায়গার তিনি কি হলেন, সুবাদার নিযুক্ত হলেন। তোমরা নিশ্চয়ই আগে পড়ে এসছো সুবাদার শব্দের অর্থ কি। সুবা মানে প্রদেশ, আমরা জানি এক একটা প্রদেশকে আমরা সুবা বলি। তাহলে এই সুবাদার মানে কি, যিনি প্রদেশের যিনি প্রধান তাদেরকে আমরা সুবাদার বলি। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটে জায়গার
তিনি কিন্তু হলেন প্রধান, অর্থাৎ তিনি স্বাধীন হয়ে গেলেন এবং তিনি নিজেকে কি বললেন যে আমি আজ থেকে বাংলার স্বাধীন সম্রাট। তাহলে আমরা খুব একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে বাংলার প্রথম স্বাধীন সম্রাট বা নবাব কে ছিলেন, তাহলে আমরা বলতেই পারি মুর্শিদ কুলি খাঁ। তাহলে মুর্শিদ কুলি খাঁ প্রথম, ভালো করে মনে রাখবে প্রথম কথাটা বলেছি, কিন্তু অনেকে সিরাজদৌল্লার মধ্যে ঘুলিয়ে ফেলে, আমি কিন্তু কথাটা প্রথম উল্লেখ করে দিয়েছি। তো প্রথম যিনি হলেন তিনি হচ্ছেন এই মুর্শিদ কুলি খাঁ, বাংলা, বিহার, উড়িষ্যার তিনি স্বাধীন নবাব হয়ে গেলেন এবং স্বাধীন সুলতান, বা সুলতান আমরা বলবো না, আমরা সুলতান শব্দটা দাসবংশী ব্যবহার করি, নবাব আমরা অ্যাপ্রোপ্রিয়েট, বাংলার কিন্তু স্বাধীন নবাব হয়ে গেলেন। এরপর থেকে মুর্শিদ কুলি খাঁয়ের সময় থেকেই কিন্তু আমাদের বিভিন্ন বিদেশি শক্তি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য আসতে লাগলো। আর এছাড়াও দেখো, আমি বলেছি ঔরঙ্গজেব মারা গেছে 1707 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে হচ্ছে ঔরঙ্গজেব মারা গেছে। তো এই ঔরঙ্গজেব মারা যাবার পর মুঘল শাসন কিন্তু অনেকটা ডিমোশনের জায়গায় চলে গেছে, অনেক লোয়ার হয়ে গেছে, অনেক কমজোরি হয়ে গেছে, তারা কিন্তু আর শক্তিশালী সেরকম নেই, কারণ তাদের পুত্ররা অযোগ্য। কিন্তু ততদিন পর্যন্ত মুঘল শাসনের ভয়ে কিন্তু প্রত্যেক রাজারা বা সাধারণ মানুষরা আমাদের আঞ্চলিক যে স্টেটগুলো ছিল সেগুলোতে কিন্তু ভয়ে কাঁপতো। কিন্তু ঔরঙ্গজেব মারা যাওয়ার পর বাংলায় আরো কিছু স্বাধীন রাজাদের উদ্ভব ঘটেছিল। আমরা বলতেই পারি অযোধ্যা, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ, তারপরে হচ্ছে তোমার অযোধ্যা, হায়দ্রাবাদ, বাংলা, এই যে জায়গাগুলো, মহীশূর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু স্বাধীন রাজাদের উদ্ভব। অযোধ্যায় আমরা জানি যে সাদাত খাঁ, হায়দ্রাবাদে কে ছিলেন নিজামুদ্দিন, তোমরা জানো। বাংলায় ছিল আমাদের মুর্শিদ কুলি খাঁ। তো এরা কিন্তু নিজেদেরকে সার্বভৌম শক্তির অধিকারী বলছেন, আমরা স্বাধীন, আমরা আর মুঘল সম্রাটের আন্ডারে থাকবো না, আমরা নিজেরা স্বাধীনভাবে কিন্তু আত্মপ্রকাশ করেছি এবং স্বাধীনভাবে কিন্তু আমরা রাজ্য শাসন করব, দেশ শাসন করব, আমরা এইভাবে চলবো, নিজেদের মতো করে আমরা থাকবো, আমরা মুঘল সম্রাটদের সঙ্গে সেরকম খুব একটা সম্পর্ক রাখবো না। এরা কিন্তু নিজেরা স্বাধীন হয়ে যাচ্ছে। যেই মুঘল সম্রাট মারা গেছে নিজেদের একটা বিরাট কিন্তু তারা কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু একটা বাড়িয়ে চলছে। বেশ, এখান পর্যন্ত আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এই সময় থেকেই এই যে নবাব ধরো মুর্শিদ কুলি খাঁ, এই মুর্শিদ কুলি খাঁয়ের সময় থেকেই কিন্তু আমাদের এই যে ধরো বাংলাতে বিভিন্ন শক্তিরা আসে ভারতবর্ষে বাণিজ্য করতে, যেমন পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ফরাসি, দিনেমার, তারপরে হচ্ছে তোমার বিশেষত যাদের নাম আমাদের উল্লেখ করতেই হয় সেটা কে বলতো? ইংরেজ। ক্লিয়ার? ইংরেজরা কিন্তু প্রভাব বিস্তার করেছে, আর এই ইংরেজদের জন্যই কিন্তু পলাশির যুদ্ধ। তাহলে এই সমস্ত শক্তিগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু আসে যে বাণিজ্য করব, প্রচুর সম্পদ আছে, কাঁচা মাল আছে, এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে নিজেদের দেশে চালান করে দেবো, সেই সম্পদগুলোকে নিজেরা বিক্রি করব, প্রভাব প্রতিপত্তি বাড়াবো। এই যে জিনিসটা, এটা কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল। তো সেই কারণের জন্য তারা কিন্তু বাংলায় বাণিজ্য করতে আসে। কিন্তু ম্যাক্সিমাম যারা এসছিল, যেমন পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, ফরাসি, এরা কিন্তু স্থায়িত্ব ছিল না এদের, এরা যে বিশেষভাবে এরা প্রভাব বিস্তার করেছিল, এরা যে বাংলা থেকে বিরাট একটা লাভ করেছে তা না, টিকে ছিল কিন্তু ব্রিটিশরা। যুদ্ধের মধ্য দিয়েই হোক, নিজেদের ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়েই হোক, যে কোনো বৃদ্ধি দিয়ে হোক, কিন্তু আমাদের কি হয়েছিল যে তারাই কিন্তু আমাদের মেন জিনিসটা টিকে ছিল। তা ওরাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাণিজ্য করে গেছে এবং ভারতবর্ষে পাকাপাকিভাবে বাসস্থান করেছে, তাই এটা আমরা জানি। ওরা এলো, আসার পরে এরা কি করেছে, আমাদের মোটামুটি ধরো তো আমরা তখন কত বলতে পারি, 1600 খ্রিস্টাব্দ বলতে পারি। 1600 খ্রিস্টাব্দে কি হয়েছে? 1600 খ্রিস্টাব্দে আমরা ইংল্যান্ডের রানী, তোমরা নিশ্চয়ই জানো যে এলিজাবেথ ছিলেন, তো এলিজাবেথের কাছ থেকে তারা একটা কি নিয়ে এলো, যে আমরা একটা পারমিশন নিয়ে এলো, কারণ ব্রিটিশরা ভারতবর্ষে এসেছে, ব্রিটিশ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিগত লোক নয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটা হচ্ছে একটা কোম্পানি। এই কোম্পানির আন্ডারে বিভিন্ন কর্মচারী কাজ করে, বিভিন্ন লোক কাজ করে, আর যিনি এটাকে ট্রাকেল করছেন, যিনি প্রধান, তিনি ইংল্যান্ডে বসে আছেন, রানী এলিজাবেথ। তো রানী এলিজাবেথের কাছ থেকে তারা কি করলো, তারা কিন্তু একটা পারমিশন নিয়ে এলো যে আমাদেরকে আপনি পারমিশন দিন, আমরা বাংলায় যাচ্ছি এবং আমরা ওখানে বাণিজ্য করব, 15 বছরের জন্য বাণিজ্য করব। কত বছর? 15 বছর, 15 ইয়ার্সের জন্য আমরা বাণিজ্য করব এবং একচেটিয়া বাণিজ্য করব। একচেটিয়া বাণিজ্য মানে কি, যে আমরাই বাণিজ্যটা করব প্রধানভাবে। তো এইভাবে তারা 1600 খ্রিস্টাব্দে এলো।
এবং আসার পর থেকে তারা কি করছে, 1613 খ্রিস্টাব্দে তারা কিন্তু একটা বাণিজ্য কুঠি স্থাপন করছে ভারতে। বাণিজ্য কুঠি, এটাই তাদের প্রথম কুঠি ছিল। কোথায় করেছিল জানো? মাদ্রাজে। মাদ্রাজে তারা কিন্তু একটা বাণিজ্য কুঠি স্থাপন করেছে। বাণিজ্য কুঠি না হলে বাণিজ্য করবে কোথা থেকে? তো তারা কিন্তু মাদ্রাজ প্রথম তারা বাণিজ্য কুঠি কিন্তু এখানে স্থাপন করলো 1613 খ্রিস্টাব্দে। এরপর কি হলো চলো এরপর আমরা দেখে নিই। এরপর কিন্তু তারা কিন্তু বেশ তেল মারতে থাকলো মুঘল রাজাদেরকে। তখনও মুঘল রাজারা যারা ছিল, যেমন ধরো আমরা তখনকার সম্রাট বলতে পারি মুঘল সম্রাট ফারুক শিয়ার। ফারুক শিয়ারকে ভালো রকম তেল মারতে থাকলো। ফারুক শিয়ারকে তেল মারার ফলে ফারুক শিয়ারকে বেশ টাকা পয়সা দিয়ে ফারুক শিয়ারকে কবজা করে নিল হাতে। ফারুক শিয়ারের কাছ থেকে তারা কিন্তু 1717 খ্রিস্টাব্দে একটা ফরমান লাভ করলো। ফরমান জারি করলেন, যেটাকে আমরা দস্তক বলি, তাই তো? প্রত্যেকেই জানি আমরা দস্তক। সে দস্তক কি? যে বাংলায় আমরা বাৎসরিক মাত্র 3000 টাকা দেবো, কি দেব না, বিনা শুল্কে, কথাটা আমরা বলতেই পারি। তো বিনা শুল্কে বাণিজ্য করার তারা অধিকার নিল। বিনা শুল্কে মানে কি? কোনো ট্যাক্স দেবো না, ট্যাক্স ছাড়া আমরা বাংলাতে বাণিজ্য করব। এই একটা বেশ মামার বাড়ির আবদার আর কি। মানে এলাম আমি বিদেশ থেকে, এসে আমি এখানে বসে গেলাম ঘাঁটি গেড়ে বাংলাতে, যে আমি এবার বাণিজ্য করবো, আমি কোনো টাকা পয়সা দেবো না, ট্যাক্স দেবো না, কিচ্ছু দেবো না, আমি নিজের মতো বাণিজ্য করবো। একটা জোরজার মুল্লুকতার। তো ফারুক শিয়ারকে কিন্তু সেই কবজা করে নিয়ে বাংলায় বিনা শুল্কে কিন্তু একটা বাণিজ্য করার কিন্তু প্রবণতা চলে এসছে, এবং তারা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে থাকলো। ভাবতে পারছো তাহলে কোথা থেকে এসে কোনো ট্যাক্স না দিয়ে তারা বাণিজ্য করছে? একটু কল্পনা করো জাস্ট, তাহলে কি চলছে, কোন জায়গায় দাঁড়াচ্ছে গিয়ে। বাংলায় বিনা শুল্কে তারা বাণিজ্য করতে থাকলো, বেশ করছে। কোম্পানি ফারুক শিয়ার কি বললো? ঠিক আছে, তোমরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিল কোম্পানিকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিল। কিন্তু তারা কিন্তু দস্তকের অপব্যবহার করলো। অপব্যবহার করলো মানে দস্তক তাহলে কি তারা ফেলে দিল? না, দস্তকটা দিল ফারুক শিয়ার কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, কোনো ব্যক্তিগত লোককে নয়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো? তার আন্ডারে তো অনেক কর্মচারী আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি। তারা কি করছে? তারা এই ব্যক্তিগত বাণিজ্যের কাজে লাগাচ্ছে। মানে ধরো তোমার আমি তোমার বাবাকে একটা পারমিশন দিয়েছি যে আপনি এই জায়গায় একটা বিজনেস করুন, কিন্তু তোমার বাবার দেখা গেল 10টা ছেলে, তার 10টা ছেলে কি করছে? 10টা ছেলে বাবার নাম ভাঙিয়ে বিজনেস করছে কোনো রকম ট্যাক্স না দিয়ে। ঠিক এইটাই এই ঘটনাটা ঘটেছিল এখানে। মানে কোম্পানিকে দেওয়া হলো বাণিজ্যের অধিকার বিনা শুল্কে, কোম্পানির কর্মচারীদের নয়। আর কর্মচারীরা কি করছে? একটা করে ব্যক্তিগত বাণিজ্য করছে, তারা ব্যক্তিগত বিজনেস করছে পার্সোনাল ভাবে, এবং সেই বিজনেস করার ফলে কি হচ্ছে? ব্যক্তিগত বিজনেস তারা ট্যাক্স দিচ্ছে না। তাহলে বাংলার রাজস্ব আসবে কোথা থেকে? বাংলার রাজস্ব তো কমতে থাকছে, অর্থনীতি ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ছে। তারা ট্যাক্স দিচ্ছে না, কিন্তু নিজেরা একটা করে বিজনেস খুলে ফেলেছে, নিজেরা একটা করে বিজনেস করবে, মানে প্রত্যেকে। তাহলে এইটাই হচ্ছে দস্তকের কিন্তু একটা অপব্যবহার। তাহলে আমরা এটা দেখলাম, এই মুর্শিদ কুলি খাঁ এইটা কিন্তু মেনে নিতে পারেনি যে আহা তুমি মামার বাড়ির মজা পেয়েছো, তুমি বাংলায় আসবে, এসে বাণিজ্য করবে, কোনো রকম টাকা পয়সা দেবে না, আমাদেরই জিনিস নিয়ে যাবে, খাবে, পড়বে, আমাদের উপরেই জুলুম করবে, এটা তো চলবে না। সেই জন্য মুর্শিদ কুলি খাঁ কিন্তু প্রথম থেকে বিরোধিতা করতে থাকেন। কিন্তু তিনি কি আর ইংরেজদের সঙ্গে পেরে ওঠেন? আমরা তো জানি যে ইংরেজরা বাঘের বাচ্চা, তারা সবসময় বলতো আমাদের শরীরে বাঘের রক্ত বইছে, ভারতীয়রা হচ্ছে ভীরু কাপুরুষ, এই কথাটা বলতো। তার মুর্শিদ কুলি খাঁ কিন্তু পেরে ওঠেনি। মুর্শিদ কুলি খাঁ প্রতিবাদ করেছিল ঠিকই, কিন্তু পেরে ওঠেনি। মুর্শিদ কুলির খাঁয়ের পর বাংলায় যিনি মানে নবাব হলেন, তিনি কে? নিশ্চয়ই তোমরা জানো, আলীবর্দী খাঁ। তো আলীবর্দী খাঁ কিন্তু খুব সক্রিয় হাতে ভূমিকা পালন করেছিল যে ইংরেজদের বিরুদ্ধে অ্যাটাক করার জন্য। মানে উনি বলেছিলেন যে আমি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য কিন্তু আমি করতে দেব না, কোনোভাবেই দেব না বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করতে। তো এটা কিন্তু মুর্শিদ কুলি খাঁ কিন্তু পারেনি প্রতিরোধ করে, আলীবর্দী খাঁ কিন্তু কিছুটা পেরেছিল। আলীবর্দী খাঁ বাংলার তখন রাজা হলেন, সম্রাট হলেন, নবাব হলেন। কিন্তু দোষ হচ্ছে আলীবর্দী খাঁ কোনো পুত্র সন্তান ছিল না, কোনো ছেলে ছিল না, তার ছিল কে? মেয়ে। তার 3 মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম ছিল ঘসেটি বেগম, তোমরা নিশ্চয়ই নামটা শুনেছ। ইনি হচ্ছেন এই প্রধান খল নায়িকা যাকে বলে।
এবং 2 নম্বর হচ্ছে কে মুনিয়া বেগম, এই নামটা অনেক জায়গায় অনেক রকম ভাবে দেওয়া আছে, মুনিয়া বেগমই তোমরা জানবে, মুনিয়া বেগম। আর 3 নম্বর হচ্ছে কে, 3 নম্বর হচ্ছে তোমার আমিনা বেগম, আমিনা বেগম। বোঝা গেল? তাহলে এই তিনটে তার কন্যা। তাহলে বড় মেয়ে হচ্ছে ঘসেটি বেগম, মেজো মেয়ে হচ্ছে মুনিয়া বেগম, আর হচ্ছে আমিনা বেগম। এবার মেজো মেয়ের ছেলের নাম হচ্ছে শৌকত জং, ঠিক আছে। আর ছোট মেয়ের ছেলে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি কে, নবাব সিরাজউদ্দৌলা, তাই তো? প্রত্যেকেই জানি একজন বিখ্যাত রাজা এবং যার ইতিহাসে একটা বিরাট প্রতিপত্তি রয়েছে। তাহলে ছোট মেয়ের ছেলে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তাহলে আলীবর্দী খাঁ কেন সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসালেন? সিরাজউদ্দৌলা খাঁ কিন্তু আলীবর্দী খাঁয়ের কাছে মানুষ হয়েছিলেন ছোট থেকে, এবং সিরাজ যেহেতু আলীবর্দী খাঁ তার দাদু দৌহিত্র, মানে মেয়ের ছেলে দৌহিত্র মানে, তো সেই কারণে সিরাজউদ্দৌলার সঙ্গে আলীবর্দী খাঁয়ের সম্পর্কটা খুব ইন্টিমেট, মানে খুব ক্লোজ। এরা কিন্তু দুজনে খুব মানে কাছে, ওই জন্য খুব ভালোবাসতো সিরাজকে। সেই জন্য প্রথম বড় মেয়ে সিংহাসনের দাবিদার, তাকে দিল না। মেজো মেয়ের এক ছেলে আছে শৌকত জং, তাকেও দিল না। ছোট মেয়ের ছেলে আমিনা বেগমের পুত্র নবাব সিরাজউদ্দৌলাকে মাত্র 23 বছর বয়সে তিনি বাংলার মুর্শিদাবাদের মসনদে বসিয়ে দিয়ে গেলেন। বোঝা গেল নবাব সিরাজউদ্দৌলা কিভাবে এলেন? কিন্তু নবাব সিরাজউদ্দৌলা মাত্র 23 বছরের যুবক, তার শরীরে তখন গরম রক্ত ফুটছে। সে তো আর এই রকম আপোষ করে ইংরেজদের সঙ্গে চলবে না, তাকে তো ইংরেজদেরকে পদানত করতেই হবে, দাদুর মর্যাদা তাকে বজায় রাখতেই হবে। তো প্রথম থেকেই কিন্তু সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের সম্পর্ক মোটেই ভালো ছিল না, একদমই ভালো ছিল না যাকে বলে। ধরো সিরাজের, তাহলে ঘসেটি বেগম সিরাজের কে হচ্ছে? নিশ্চয়ই এটা বলতে পারবে, মাসি, সিরাজের মাসি হচ্ছে। তাহলে সিরাজ কিন্তু কি করছে, তার মাসি ঘসেটি বেগমকে মুর্শিদাবাদে বন্দি করে রাখছে, জেলেতে। কেন বন্দি করে রাখছে? মাসি কি দোষ করলো? মাসি সিরাজের বিরুদ্ধে শয়তানি করেছে, ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে মাসিও হাত মিলিয়েছে, মেজো মেয়ের ছেলে শৌকত জং সেও হাত মিলিয়েছে। তাহলে আমরা দেখে নিই, তাহলে সিরাজের সঙ্গে ইংরেজদের কেন বিরোধ হচ্ছে? প্রথমত হচ্ছে আনুগত্য দানে বিলম্ব। কি আনুগত্য দানে বিলম্ব? নবাব সিরাজউদ্দৌলা তিনি বাংলার সিংহাসনে বসেছেন মসনদে, তাহলে তিনি বাংলার রাজা, তুমি বাংলায় বাণিজ্য করবে ইংরেজরা, অথচ তুমি নবাবকে তেল মারবে না, এটা তো হতে পারে না। কিন্তু ফরাসি, দিনেমার, এই যে জাতিগুলো, এরা কিন্তু নবাবকে বেশ বসামাত্রই, সিংহাসনে বসামাত্রই বিভিন্ন ভেট পাঠাতে শুরু করলো। ভেট মিনস উপহার, তো উপহার পাঠাতে শুরু করলেন, গিফট। কিন্তু ইংরেজরা তো পাঠালো না। ইংরেজরা বাবারে, ওরা বাঘের জাতি, ওরা সিরাজের কাছে মানে গিফট পাঠাবে, তাহলে ছোট হয়ে যাবে না ইংরেজরা? তো আনুগত্য তারা কিন্তু প্রদান করছে না সিরাজকে। সিরাজ প্রচন্ড ক্ষেপে যাচ্ছে, আমি বাংলার রাজা, আমাকে কোনো রকম ভেট দিল না ইংরেজরা, এইটা কিন্তু তার আত্মসম্মানে লাগলো। তো এটার সঙ্গে এটা একটা কারণ, প্রথমত বিরোধের কারণ সিরাজের সঙ্গে ইংরেজদের। নাম্বার 2, ষড়যন্ত্রের সংবাদ। ষড়যন্ত্রের সংবাদ মানে আমরা প্রথমেই বলেছি যে ঘসেটি বেগম তার মাসি, সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে যে সিরাজকে সরাতে হবে সিংহাসন থেকে, আমি সিংহাসনের দাবিদার, কেন আমি পেলাম না, কেন মেজো মেয়ের ছেলে শৌকত জং সিংহাসনে পেল না, সিরাজউদ্দৌলা সিংহাসন পাবে বাংলা, এই নিয়ে সে ইংরেজদের সঙ্গে, ইংরেজরা শক্তিশালী, তাদের সঙ্গে হাত মিলিয়েছে। তো নিজের লোক সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। শুধু নিজের লোক বললে ভুল হবে, তার রাজ পরিবারের যত সদস্য ছিল, তার তোমার হচ্ছে রাজবল্লভ, মির্জাফর, তারপর হচ্ছে জগৎ শেঠ, তারা প্রত্যেকেই কিন্তু সবাই কিন্তু নবাবের বিরুদ্ধে চলে গিয়েছিল। তাহলে এই ষড়যন্ত্রের সংবাদ পেয়ে নবাব প্রচন্ড ক্ষুব্ধ হয় ইংরেজদের প্রতি, যে আমার নিজের লোককে হাত করে নিয়ে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তাহলে এটাও কিন্তু ইংরেজদের সঙ্গে তার বিরোধের 2 নম্বর কারণ। আমরা 3 নম্বর কি বলতে পারি? কৃষ্ণদাসকে আশ্রয় দান। কৃষ্ণদাস কে আগে আমরা জানবো। কৃষ্ণদাসকে আশ্রয় দান, দেখো কৃষ্ণদাস কে? কৃষ্ণদাস হচ্ছে ঘসেটি বেগমের একজন প্রিয় পাত্র ছিল, ঢাকার তিনি দেওয়ান। ঢাকার দেওয়ান মানে ঢাকার রাজস্ব আদায় করতেন। তার নাম কি? রাজবল্লভ। তার যে সন্তান, তার সেই হচ্ছে কৃষ্ণদাস। তখন তিনি, সিরাজ কি বললেন? সিরাজ বললেন যে রাজবল্লভকে বলল যে আপনি একটা কাজ করুন,
মুর্শিদাবাদে আসুন, ঢাকা থেকে, তখন তো বাংলা একটাই, ঢাকা থেকে মুর্শিদাবাদে আসুন, এসে কি করুন, যে এসে আমাকে ঢাকার কি কি আপনি রাজস্ব আদায় করেছেন, কি কি ফসল আদায় করেছেন, কি কি টাকা পয়সা আদায় করেছেন, সব হিসাব কিন্তু আমাকে দিয়ে যান মুর্শিদাবাদে। সেটা কিন্তু রাজবল্লভ করলো না। কি করে করবে? তো 2 নম্বরই, ও তো করতে পারবে না। সেই জন্য তার পুত্র কৃষ্ণদাস, তাকে তিনি সব ধন সম্পদ দিয়ে, আত্মীয় স্বজনকে সঙ্গে করে তিনি বললেন, বাবা তুই কলকাতায় চলে যা, কলকাতায় গিয়ে ইংরেজদের কাছে ডেরাতে আশ্রয় নে, কারণ ইংরেজ সিরাজের বিরুদ্ধে, তাহলে তুই যদি ইংরেজদের সঙ্গে গিয়ে হাত মেলাস তুই রক্ষা পেয়ে যাবি, সিরাজ তোকে কিছু করতে পারবে না। তো এটা প্রচন্ড পরিমাণে রেগে গেলেন সিরাজ, যে আমার নির্দেশকে অগ্রাহ্য করে তার ছেলেকে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজনদের দিয়ে কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দিল। তাহলে এটাও কিন্তু একটা ইংরেজদের সঙ্গে বিরোধের কারণ। নেক্সট আমরা বলতে পারি দস্তকের অপব্যবহার। আমি আগেই বলেছি দস্তকের অপব্যবহার কি, যে ওই যে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার ঠিকই পেয়েছে, কিন্তু কোম্পানি ব্যক্তিগত তো অধিকার পায়নি। তাই কোম্পানি যারা কর্মচারী তারা ব্যক্তিগতভাবে বাণিজ্য করছে বাংলাতে, এটা তো সিরাজ মেনে নিতে পারে না। বাংলায় কোনো ট্যাক্স আসছে না, টাকা পয়সা আসছে না, অর্থনৈতিক ভান্ডার শূন্য হয়ে যাচ্ছে। আবার মুর্শিদাবাদের যে টাকা ছাপানোর যে মেশিন ছিল, মানে টাকসাল যেটাকে আমরা বলি, সেই টাকসালটাও ইংরেজরা তাদের নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছে, মানে জোরজার মূল্যতার, সেটা কিন্তু সিরাজ মেনে নিতে পারেনি। তো এটাও কিন্তু একটা কারণ সিরাজের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে। নেক্সট হচ্ছে 5 নম্বর আমরা বলতে পারি কি, যে 5 নম্বর কারণটা আমরা কি বলতে পারি, যে আমরা হচ্ছে নারায়ণ দাসকে অপমান। কে নারায়ণ দাস? দেখো, নারায়ণ দাস হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার একজন দূত, মানে কাছের লোক। তিনি কি করলেন, তিনি বললেন যে যা তো কলকাতায় যা, কলকাতায় গিয়ে ওরা দুর্গ নির্মাণ করছে ইংরেজরা, সিরাজের কোনো পারমিশন নেই, সব করছে, তুই গিয়ে দেখে আয় কলকাতায়। তাকে পাঠালো কলকাতাতে। কিন্তু ইংরেজরা কি করলো, ওকে গুপ্তচর বলে ঘোষণা করলো নারায়ণ দাসকে, এবং তীব্র অপমান তিরস্কার করে তাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিল। এটাও কিন্তু সিরাজের প্রচন্ড পরিমাণে আত্মসম্মানে লেগেছে। তাহলে এই হচ্ছে আমাদের সিরাজের সঙ্গে ইংরেজদের কিন্তু একটা বিরাট বিরোধের কারণ। বোঝা গেল এই কারণগুলো? আশা করছি একদম মানে ক্লিয়ার তোমাদের কাছে। আমি খুব সহজভাবে বলেছি, বেশি জটিলে আমি কিন্তু যাইনি। নেক্সট হচ্ছে, এরপর সিরাজ আর থেমে থাকতে পারে না। তিনি এবার কি করেন, যে যা হবে এবার ফাইটিং চলবে, আর তো মেনে নেওয়া যায় না, ফাইটিং করতে হবে। এই জন্য তিনি কিন্তু দখল অভিযান চালালেন। কি করলেন, ইংরেজদের যে কাশেম বাজারে দুর্গ নির্মাণ করেছিল, কাশেম বাজার, সেই কাশেম বাজার সিরাজ অ্যাটাক করলেন। ওটা অ্যাটাক করে তিনি কলকাতার উদ্দেশ্যে চলে গেলেন। চলো কলকাতা গিয়ে দেখি। কলকাতা তখন ইংরেজরা বেশ ভালো রকম দুর্গ নির্মাণ করেছে, ফোর্ট উইলিয়াম দুর্গ, সেন্ট ফোর্ট, জর্জ ফোর্ট দুর্গ, এই দুর্গগুলো নির্মাণ করেছে তারা। এই দুর্গগুলোকে কিন্তু তারা কিন্তু সিরাজ কিন্তু অ্যাটাক করা কিন্তু শুরু করলেন। এবং 1756 খ্রিস্টাব্দে 20 জুন ইংরেজরা কলকাতা থেকে পালিয়ে গিয়ে ফলতায় গিয়ে আশ্রয় নিল। বেশ ইংরেজ কর্মচারী কলকাতা থেকে পালিয়ে গেল, কলকাতা থেকে পালিয়ে গিয়ে ফলতাতে গিয়ে আশ্রয় নিল। বোঝা গেল? ক্লিয়ার? ফলতায় গিয়ে আশ্রয় নিল। এরপর সিরাজ কি করলো, এটা কথিত আছে, একটা গল্প আছে এখানে একটা গল্প আছে। এবার সেটা সত্যি কিনা সেটা এখনো ইতিহাস কিন্তু প্রমাণ করেনি। ঠিক আছে, তোমরা গল্প হিসাবেই নাও। অন্ধকূপ হত্যাকাণ্ড, নিশ্চয়ই নামটা শুনেছ, অন্ধকূপ হত্যাকাণ্ড। দেখো এটা কি হলো, বলছে সিরাজ নাকি কলকাতা অ্যাটাক করার পরে তিনি মানে তোমার হচ্ছে যে ইংরেজদের সৈন্য 146 জন সৈন্যকে তিনি বলছেন নাকি, কথিত আছে 146 জন সৈন্যকে 14 ফুট ইন্টু 18 ফুট 10 ইঞ্চি এই মাপে একটা ছোট ঘরে 146 জনকে নাকি সিরাজ বন্দি করে রেখেছিল ইংরেজ সৈন্যদের। ফলে কি হবে, এতটুকু একটা ঘরে 146 জন তো থাকলে সাফোকেশন হবে, সাফোকেশন হয়ে নাকি পরের দিন শ্বাসরোধ হয়ে মারা যায় 123 জন। এইটা ইংরেজ কর্মচারী
হলওয়েল, জনৈক কর্মচারী হলওয়েল এই ঘটনাটি প্রচার করেছেন অন্ধকূপ হত্যাকাণ্ড নিয়ে। তবে এই নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক ঐতিহাসিক মতামত আছে, তোমাদের ছোট মাথাতে এত আর কিছু শুনতে হবে না। তোমরা শুধু এইটুকু জেনে রাখো 123 জন পরের দিন মারা যায়, এই ঘটনাটিকে আমরা অন্ধকূপ হত্যাকাণ্ড বলি। ক্লিয়ার? এটা কিন্তু সিরাজ। যাই হোক, তো এসব কিছু বাদ দাও। সিরাজ কিন্তু কলকাতা অ্যাটাক করলো, এবং সিরাজ অ্যাটাক করার পর কলকাতার নাম কি রেখেছিল জানো? তার দাদুর নাম অনুসারে কলকাতার নামকরণ করেন তিনি আলীনগর। মনে থাকবে? তাহলে আলীনগর বলা হতো কলকাতাকে, তাহলে কলকাতার নামকরণ করেছিলেন আলীনগর। এবং সেখানে তিনি মানিকচাঁদকে শাসনভার তিনি দায়িত্ব দিলেন যে তুই বাবা এটা দেখ এই দিকটা, আমি মুর্শিদাবাদ ফিরে যাচ্ছি। মানিকচাঁদকে তিনি কলকাতার শাসনভার দিয়ে তিনি চলে গেলেন মুর্শিদাবাদ। সেখানেও শান্তি নেই। কি শান্তি নেই? ইংরেজরা মানিকচাঁদকে হাত করে নিল, টাকা পয়সা উপহার দিয়ে। মানিকচাঁদও লোভ সামলাতে পারলো না। দারুণ ব্যাপার পেয়েছি, চলো একটা ভালো বেশ মাল্লু পাওয়া যাচ্ছে, তাহলে আর সে আর থাকবে না। সেও কিন্তু ইংরেজদের সঙ্গে হাত মেলালো, এবং হাত মেলানোর ফলে কি হলো? তিনি মানিকচাঁদকে কবজা করে নিল। এরপরে পুনরায় আবার ইংরেজরা কলকাতা দখল করলো। এরপর দেখছে আর তো রেহাই নেই। এরপর সিরাজউদ্দৌলা আর ইংরেজদের মধ্যে একটা সন্ধি স্বাক্ষর হলো, রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন। আমরা জানি যে ইংরেজদের তখন সেনাপতি কে ছিলেন পলাশির যুদ্ধের সময়? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ও তার অ্যাডমিরাল যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়াটসন। তো এরা দুজনের একটা নৌবহর ভারতে এলো বাংলায়, এবং সেখানে একটা সন্ধি স্বাক্ষর হলো। কি সন্ধি? আলীনগরের সন্ধি। কত সালে হলো? 1757 সালে 9ই ফেব্রুয়ারি। 1757 সালে 9ই ফেব্রুয়ারি কি হলো? আলীনগরের একটা সন্ধি স্বাক্ষর হলো। এই সন্ধির শর্ত অনুসারে কি হলো? শর্ত অনুসারে ইংরেজদেরই পোয়া 12 হলো। মানে ইংরেজরা একদম বেশ সুন্দরভাবে, একদম দারুণভাবে ইংরেজদের মানে ভালো হলো আর কি, মানে বেশ দারুণ সুযোগ পেল। কি? বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুর্গ নির্মাণ করার অধিকার পেল, যেগুলো এতদিন হচ্ছিল না সেগুলো দুর্গ নির্মাণ করার অধিকার পেল। এবং কি হচ্ছে আরেকটা, কি করছে? নিজেদের নামে টাকা পয়সা চালু করলো, মুদ্রা। নিজেদের নামে টাকা পয়সা মুদ্রা কিন্তু চালু করলো। এরপরে আমাদের শুরু হলো আসল ঘটনা। কি? পলাশির যুদ্ধ। এই যে আমরা এতক্ষণ কারণগুলো সব বললাম, এইটাই ফলশ্রুতি হচ্ছে পলাশির যুদ্ধ। এই এত কিছু ঘটনাকে কেন্দ্র করেই হলো পলাশির যুদ্ধ। বোঝা গেল? আপ টু প্রথম থেকে একদম। পলাশির যুদ্ধ মানেই যে হঠাৎ করে সিরাজউদ্দৌলা অ্যাটাক করেছে, রবার্ট ক্লাইভের সঙ্গে যুদ্ধ হয়েছে, তা নয়। এতগুলো পিছনে কারণ থাকার জন্যই কিন্তু অ্যাটাক হয়েছিল পলাশির যুদ্ধ, পলাশির প্রান্তরে মুর্শিদাবাদে। চলো সেখানটা আমরা দেখে নিই। এরপর কিন্তু ইংরেজরা বুঝলো যে বাংলায় যদি আমরা শাসনভার অর্পণ করতে চাই, বাংলাকে যদি হাতাতে চাই, এই গুলবাগকে, বাংলার এত সম্পদ, বাংলার বাগিচা, বাংলার গুলবাগ যদি হাতাতে চাই, তাহলে কিন্তু আমাদের এই সিরাজকে সিংহাসনে রাখলে হবে না। আমাদের হাতের পুতুল হয়ে থাকবে সেই রকম ব্যক্তিকে আমরা সিংহাসন বসাবো। তো একটা এরকম সুযোগ খুঁজছিল। আর এই আলীনগরের সন্ধির শর্তভঙ্গের অজুহাত নিয়ে বলছে নবাব সিরাজ নাকি আলীনগরের সন্ধি মানেনি। কে বলছে? রবার্ট ক্লাইভ। সেই জন্য তিনি সৈন্য সামন্ত নিয়ে একেবারে পলাশির প্রান্তরে তিনি উপস্থিত হলেন 1757 সালে, এবং বিরাট একটা যুদ্ধ করলেন। দিনটা ছিল বৃহস্পতিবার। তো পলাশির প্রান্তর একেবারে রক্তে রঞ্জিত হয়ে উঠল, লাল হয়ে গেল পুরো মাঠ। রবার্ট ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার তীব্র যুদ্ধ শুরু হলো, এবং সিরাজউদ্দৌলা মাত্র অল্প সংখ্যক সৈন্য, কারণ সবাই তো তার বিরুদ্ধে সিরাজে, গসেটি বেগম, রাজসভায় যত লোক আছে 2-1 জন বাদে সবাই সিরাজের বিপক্ষে। সিরাজ কিন্তু জয়লাভ করতে পারল না। সিরাজ হেরে গেল পলাশির যুদ্ধে। ভারতের স্বাধীনতা আরো 200 বছরের জন্য পিছিয়ে গেল, কারণ এরপর আমাদের শুরু হলো ইংরেজ রাজত্ব। সেদিন যদি সিরাজের বিপক্ষে তারা না যেত, হয়তো ভারতের স্বাধীনতা আরো আগে আসতো। কিন্তু ভারতের স্বাধীনতা কিন্তু আরো 200 বছরের জন্য পিছিয়ে গেল, এবং সিরাজউদ্দৌলা হেরে যায়। হেরে যাওয়ার পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে পালিয়ে যাওয়ার সময় মির্জাফরের যে ছেলে সন্তান মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে পথে হত্যা করা হলো। ইংরেজরা মেরে ফেললো তাকে, এবং বাংলার সিংহাসনে বসানো হলো
নবাব মির্জাফরকে। এই মির্জাফরকে হাতের পুতুলে পরিণত করেছিলেন ইংরেজরা, কিন্তু খুব বেশি দিন নয়। মির্জাফরকেও পছন্দ না হয়ে আবার মীর কাসিমকে সিংহাসনে বসায়, মীর কাসিমকেও পছন্দ না হয় আবার মির্জাফরকে সিংহাসনে বসায়। তারপরে এক নাবালক পুত্র নজমউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসিয়েছিল, সেসব পরে তোমরা জানবে। তাহলে এই হচ্ছে আমাদের পলাশীর যুদ্ধ এবং পলাশীর যুদ্ধের ফলশ্রুতি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে একটা 5 নম্বর ক্লাস 8-এর প্রশ্ন আসতেই পারে, পলাশীর যুদ্ধের কারণ লেখো। এটা ভালো করে পড়ে নেবে তোমরা, সেকেন্ড ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। আর আশা করছি বোঝা গেছে। এবং তোমরা কিন্তু প্রত্যেক শনিবার বর্ধমান টিভি চ্যানেলকে ফলো রাখো। তার তোমরা কিন্তু লাইক বাটন, ফলো বাটনে ক্লিক করে রাখবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ক্লাসগুলো এলে আগে তোমরা নোটিফিকেশন পাও, এবং বেল আইকনটা টিপে দেবে। তাহলে কিন্তু প্রতিটা ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের ক্লাস হচ্ছে এবং নামি দামি স্যাররা ক্লাস নিচ্ছেন এখানে, এবং তোমরা সেই ক্লাসগুলো ফ্রিতে অনেকভাবে উপকৃত হবে ঘরে বসে। এটা কিন্তু তোমরা দেখতে থাকো। ঠিক আছে, শুভরাত্রি।